অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম কি হচ্ছে এ নিয়ে কয়েকদিন ধরেই কয়েকটি নাম ছিল আলোচনায়। অবশেষে আত্মপ্রকাশের আগেই জানা গেল তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলটির নাম জাতীয় নাগরিক পার্টি। নাহিদ ইসলাম, আক্তার হোসেন সার্জিস আর হাসনাতের নেতৃত্বে কাল জাতীয় সংসদ ভবনের সামনে আত্মপ্রকাশ হবে দলটির। এদিকে সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান দলটির নেতারা। ৫ই আগস্ট বাকবদল হয় বাংলাদেশের ইতিহাসের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারান শেখ হাসিনা। গঠন হয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরে গঠিত জাতীয় নাগরিক কমিটির সংগঠকেরা পরিকল্পনা করেন একটি নতুন রাজনৈতিক দল গঠনের। গেল ২৪শে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে জানানো হয় ২৮শে ফেব্রুয়ারি জাতীয় সংসদের সামনে বেলা ৩টায় নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক ওই জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই। দিনক্ষণ জানানোর পর অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। তরুণদের নেতৃত্বে গঠন হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন। মুখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আহ্বায়ক কমিটিতে থাকবেন ১০০-রও বেশি সদস্য। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। শুক্রবার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেই আশা প্রকাশ করছেন দলটির নেতাকর্মীরা। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে প্রস্তুতি। শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আনুষ্ঠানিকভাবে দলটির শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা হবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া অভ্যুত্থানের অবদান রাখা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, সাধারণ জনগণ সহ অনেকেই থাকবেন বলে আশা দলটির নেতাকর্মীদের। এই উপলক্ষে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও প্রশাসন থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে। আমরা রাতে এখানে যারা ভলেন্টিয়ার টিম থাকছি, আমরা আগামী কালের প্রস্তুতি কিভাবে হবে, আমরা কিভাবে নিরাপত্তা দিব বা কিভাবে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব সেই বিষয়ে আমরা এখানে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ধারণা করতেছে এখন পর্যন্ত আমরা ৫ লাখের মানুষ সমাগম ঘটবে। আমরা ৩ স্তরের নিরাপত্তা আমরা এখন পর্যন্ত আলোচনা হয়েছে। এবং জাতীয় নাগরিক পার্টি যেটি কাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তাদের যেই আসলে সমাবেশ হবে সেটি হবে মানিক মিয়া অ্যাভিনিউ এবং সেই সমাবেশের প্রস্তুতি নিয়ে একটু জেনে নেব। মানিক মিয়া অ্যাভিনিউ যেতে চাই আমাদের সহকর্মী রাকিব হোসেন রয়েছেন। রাকিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কি দেখছেন, প্রস্তুতি কেমন দেখছেন, সব মিলিয়ে একটু শুনতে চাই আপনার কাছে। আমি আছি মানিক মিয়া অ্যাভিনিউ। এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যেই আত্মপ্রকাশের অনুষ্ঠানটি কিন্তু আগামীকালকে বিকেলে অনুষ্ঠিত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের আসলে এই নতুন দলটিতে নাহিদ ইসলাম এবং সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে কিন্তু নাম ঘোষণা করা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই অনুষ্ঠানে যোগ দেবেন এবং অনুষ্ঠান ঘিরে কিন্তু মঞ্চ তৈরি এবং বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে অনুষ্ঠান মঞ্চ এবং আশপাশের সড়কগুলো ঠিকঠাক করার কাজ চলছে। এখন যদি আপনাকে একটু দেখাই যে মানিক মিয়া অ্যাভিনিউর যে সড়কটি আছে সংসদ ভবনের সামনের সড়ক, এই সড়কে বাঁশ দিয়ে ব্যারিকেড বসানো হয়েছে এবং এই সড়কটির সামনে একদম মাথায় মঞ্চের কাজ চলবে এবং সারা রাত ধরে কিন্তু কাজ চলবে। এখানে কিন্তু যারা কাজ করেছিলেন তারা একটু বিরতিতে আছেন, এরপর কিন্তু তারা আবারও কাজ শুরু করবেন। তবে মঞ্চের জায়গায় কিন্তু অনেকেই কাজ
করছেন। একটা বিষয় একটু বলতে চাই যে এই যে ছাত্রদের যেই নতুন তরুণদের যে নতুন এই দলটি নিয়ে কিন্তু অনেক দিন আসলে প্রত্যাশা ছিল এবং গুঞ্জন ছিল। এরপরে অবশেষে আজকে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির বাংলা মোটর অফিসে কিন্তু একটি সিদ্ধান্ত হয়, বৈঠক হয় এবং এই বৈঠক থেকে কিন্তু আসলে এই জাতীয় নাগরিক পার্টির এই নতুন দলটির আসলে নাম জানা যায়। তো এখন ছিল মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সবশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েই নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আহ্বায়ক আবু বাকের মজুমদার। এদিকে আত্মপ্রকাশ ঘিরে বিক্ষোভ ও মারামারির ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সাবেক সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ পদত্যাগ করেছেন বলেও জানানো হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ও কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বুধবার বিকেলে সংবাদ সম্মেলনের আগে বৈষম্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা তৈরি হলে তা সংঘর্ষে রূপ নেয়। একদিন পর বৃহস্পতিবার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটির 205 সদস্যের নাম ঘোষণা করেন আহ্বায়ক আবু বাকের মজুমদার। এ সময় বুধবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। গতকাল যে ঐতিহাসিক মুহূর্ত, সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা মধুর ক্যান্টিনে আমাদের ছাত্র সংগঠনের ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কমিটিতে ঠাঁই পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও, যাদের বিরোধিতার জেরে বুধবারের সংঘর্ষ। সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাখা হয়েছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও। জানানো হয় কেন্দ্রীয় কমিটির সদস্যদের সর্বোচ্চ বয়সসীমা 28 বছর। আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স 28 বছর হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখা সমূহের কমিটিগুলোতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ 7 বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন। ঘোষিত আহ্বায়ক কমিটি সারা দেশে বিভিন্ন ইউনিটে নতুন কমিটি তৈরিতে ভূমিকা রাখবে বলেও জানানো হয়। জাতীয় রাজনীতিতে আমাদের ভূমিকা আমরা পালন করব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। এবারে দেখবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে ডিবিসি নিউজের বিশেষ প্রতিবেদন। পট পরিবর্তনের পর পাল্টে গেছে ছাত্র রাজনীতির দৃশ্যপট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন সক্রিয় নিপীড়নের শিকার ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরাও। তাদের দাবি, দ্রুত রাকসু নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন বেশ ছন্নছাড়া। সমন্বয়কদের বড় অংশকে নিজেদের বলে দাবি ইসলামী ছাত্র শিবিরের, আর দলীয় কার্যক্রমে বাধার অভিযোগ এনেছে ছাত্রদল। জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল ক্যাম্পাসে লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার। আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টেছে দৃশ্যপট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন আঙ্গিকে মাঠে নিষ্ক্রিয় থাকা সংগঠনগুলো। তবে সরকার পতনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন বেশ ছন্নছাড়া। অনেকেই ব্যস্ত নিজ নিজ সংগঠনের কাজে। আন্দোলনের সর্বোচ্চ অংশগ্রহণ ছিল সাধারণ শিক্ষার্থীদের। তাদের অনেকে ফিরেছেন একাডেমিক কার্যক্রমে। ছাত্র রাজনীতির প্রতি এখনও বিমুখ তারা। বিভিন্ন ফিল্ড তৈরি হলেও রাজনৈতিক বিতৃষ্ণা কিন্তু আমাদের শতভাগ শিক্ষার্থীর মধ্যেই আছে। কারণ এটা বিগত ফ্যাসিস্ট সময়ের বিগত 17 বছরের যে রাজনৈতিক আধিপত্যবাদ যেটা দেখছে বিগত বছরগুলোতে ক্যাম্পাসে, যার দরুন সবাই রাজনৈতিক একরকম বিতৃষ্ণার মধ্যে আছে। পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে না এলেও দলীয় কার্যক্রমে সক্রিয় নেতাকর্মীরা। নেতাদের দাবি, সমন্বয়কদের একটা বড় অংশ তাদের শিক্ষামূলক যে কার্যক্রমগুলো, গবেষণামূলক যে কার্যক্রমগুলো, সেগুলোই আমরা কার্যক্রম করার চেষ্টা করছি ক্যাম্পাসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন বা আন্দোলনের সংগঠক বলেন, সেখানে ইসলামী ছাত্র শিবিরের উল্লেখযোগ্য পরিমাণ সংখ্যক আমাদের ছিল এবং আমরা আমাদের সামর্থ্যের আলোকে সর্বোচ্চ দিয়েই আমরা চেষ্টা করেছি ভূমিকা রাখার। আর অছাত্রদের নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে ছাত্রদল। আছে দলীয় কর্মসূচিতে বহিরাগতদের আনার অভিযোগও। যদিও সংগঠনটির নেতারা বলছেন দলীয় কার্যক্রমে বাধার সম্মুখীন তারা। আমরা 5 আগস্টের পর দেখছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা একটা বইয়ের মোড়ক উন্মোচন করতে গেছিলাম। সেই বইয়ের মোড়ক উন্মোচন করতে
আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি দেয়নি। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে কূটকৌশলের মাধ্যমে আমাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম করতে বাধা প্রদান করে। সক্রিয় বাম সংগঠনগুলো দ্রুত রাষ্ট্র নির্বাচনের দাবি তাদের। আমাদের দীর্ঘদিনের একটা আন্দোলনের ফলেই কিন্তু রাকসু দেওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সে জায়গা থেকে রাকসুটা অবশ্যই একটা সুখবর, কিন্তু এই ক্ষেত্রে প্রাথমিক কিছু কাজ আছে, যেমন একটা লেভেল প্লেইং ফিল্ড কিন্তু দরকার। আর উপাচার্য জানালেন, সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে শিগগিরই রাষ্ট্র নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা। কোন একটা পার্টিকুলার দল কি চায় না চায় তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার মেজরিটি স্টুডেন্টস তারা কি চায়, তারা রাষ্ট্র নির্বাচন চায়। এই একটা রোডম্যাপ আমরা সবার সামনে উপস্থাপন করতে চাই, সবার সহযোগিতা নিয়ে আমরা কাজ শুরু করতে চাই আর কি। ক্যাম্পাসে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিট বাণিজ্য, আধিপত্য বিস্তার ও সহিংসতা থেকে বেরিয়ে গণতান্ত্রিক পরিবেশে ছাত্র রাজনীতি চর্চার আহ্বান সাধারণ শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। সংকটময় সময় পার করছে দেশ, তাই প্রতিহিংসা ভুলে সবাইকে এক হয়ে দেশকে এগিয়ে নিতে আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি বলেন, চিকিৎসার জন্য দেশের বাইরে থাকলেও সবসময় তিনি দেশের মানুষের পাশেই রয়েছেন। জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি। প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে, এমন অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনের সন্দেহ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য তার। দলটির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথাই বলেন তিনি। সভায় দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল। বলেন, নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকা দুঃখজনক। জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণ, 7 বছর পর বিএনপির বর্ধিত সভা। তৃণমূল থেকে নীতি নির্ধারক, 4000-এর বেশি নেতাকর্মীর উৎসবমুখর সমাবেশ। বেলা 11টায় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবার শুরুতে গেল 16 বছরে গণতান্ত্রিক আন্দোলনে দলের নিহতদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গুলি যারা বরণ করেছে
তারা আমাদের মাঝে নেই। তাদের হয়তো অনেকেই আজকের এই বর্ধিত সভায় প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকতে পারতেন। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে একটি মহল এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। অতি দ্রুত দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখনো এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার এবং স্থানীয় নির্বাচনের কথা বলে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোন কোন উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। স্থানীয় নির্বাচন আগে হলে তা হবে আওয়ামী লীগ পুনর্বাসন প্রক্রিয়া, এমন মন্তব্য করেন তারেক রহমান। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতান্ত্রিকামী জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। সব বিভেদ ভুলে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। হুঁশিয়ারি দেন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত না হবার। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা সহ সবাই বলেছেন ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজেই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন। স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে ভাবছেন আইসি। সকালে ঢাকার ধামরাইয়ে নির্বাচন কার্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। মেইন আমাদের টার্গেট হচ্ছে, মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। যদি ডিসেম্বরে করতে হয় তাহলে আমাদেরকে অক্টোবরের নভেম্বরের মধ্যে আমাদের শিডিউল ঘোষণা করতে হয়। কাজে তার আগে স্থানীয় নির্বাচন করাটা আমাদের জন্য আমরা এই মুহূর্তে পসিবল মনে করতেছি। দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে লে অফ ঘোষণা করে 14টি কারখানার পুনর্বাসনে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এসব কারখানার 31,500 শ্রমিক এবং 1,500 কর্মকর্তার পাওনা 525,46 লাখ টাকা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে এমনটাই জানান শ্রম কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে অফকৃত 14টি প্রতিষ্ঠান বন্ধের জন্য 1,565 জন কর্মকর্তার পাওনা বাবদ মোট 525,46 লক্ষ টাকা প্রয়োজন আমরা জোগাড় করতে পেরেছি। জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক হতে ঋণ প্রদানের দায়ে, যেটা আগে বলেছে, জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। নারায়ণগঞ্জে স্বামী নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে আদমজি র্যাব 11 সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, বিকেলে লামাপাড়া এলাকা থেকে প্রধান আসামিকে নিজ বাড়ি থেকে ও অপর আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। আজকে আমরা তার সম্পর্কে জানতে পারি যে সে তার বাসায় আছে। তখন আমাদের একটা চৌকস আভিযানিক দল সেখানে যায় এবং তাকে তার বাড়িতে একটা ফক্সলের ভিতর থেকে তাকে বের করা হয়, যেটা সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং 2 নম্বর যে আসামি, ঘটনার পরে যখন মামলাটা রুজু হয়, মামলা রুজু হওয়ার পরে 2 নম্বর আসামি তিনি গাজীপুরে চলে যান। তাকেও জাস্ট কিছুক্ষণ আগেই প্রেস ব্রিফিং হতেই মাত্র আমাদের অভিযান চলমান ছিল, জাস্ট কিছুক্ষণ আগে 2 মিনিট আগেই তাকেও অ্যারেস্ট করা হয়। ময়মনসিংহের বিসিক শিল্পনগরীতে অভিযানে অবৈধভাবে মজুত করা 53 মেট্রিক টন ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে নগরীর মাসকান্দা এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থা এই অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় এনজি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানকে 80,000 টাকা জরিমানা ও একজনকে 15 দিনের কারাদণ্ড দেওয়া হয়। দেশের প্রথম পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট PLCর 24তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন IFI এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল কাশেম হায়দার।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, দরিদ্রদের মাঝে ভ্রাম্যমাণ খাদ্যযান বিতরণ ও গ্রাহকদের জন্য নতুন সেবা সংক্রান্ত উদ্যোগ নেওয়া হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। রাকু জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের আয়োজনে 2025 সেমিস্টারের COE প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানীর বাড়িধারের একটি কনভেনশন হলের রাকু ফাউন্ডেশনের আয়োজনে 106 শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহাদাত হোসেন জানান, শতভাগ নিশ্চয়তা ও স্বচ্ছতার সাথে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই কাজ করছে রাকু ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হানিফ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অন্যরা বক্তব্য দেন। দেশের শীর্ষস্থানীয় কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সামুদা স্পেক কেম লিমিটেডের ব্র্যান্ড স্যাম বন্ডের কর্পোরেট মিট 2025 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সামুদা স্পেক কেম লিমিটেডের কর্পোরেট পার্টনাররা অংশ নেন। প্রতিষ্ঠানটির হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং AKM মাহমুদুল হাসান কোম্পানির ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য তুলে ধরে তা অর্জনের জন্য কোম্পানির পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেন। রাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় স্যাম বন্ডের এই কর্পোরেট মিট। অমর একুশে বইমেলার মেলা শেষ হতে বাকি আর মাত্র একদিন। সে সময়ে পাঠক, লেখক ও দর্শনার্থীদের মাঝে দেখা দেয় মেলা সমাপ্তির আবেগ। তবে প্রকাশকদের মতে এবছর অন্য বছরের তুলনায় ক্রেতা সমাগম খানিকটা কম। অমর একুশে বইমেলায় বিদায়ের সুর। তবে এই বিদায়ের সুরের মধ্যেই নবপ্রকাশিত বইগুলোর মাঝে আনন্দের ছোঁয়া খুঁজছে লেখক পাঠক। 27তম দিনের বিকেল থেকেই মেলায় বাড়তে থাকে বইপ্রেমী ও দর্শনার্থীদের ভিড়। শেষ মুহূর্তে বই কিনতে আসার সংখ্যাই বেশি। তবে বিদায় বেলার বইমেলার দর্শনার্থীর সংখ্যাও নেহাত কম নয়। যেহেতু শেষ হয়ে যাচ্ছে তাই একটু ঘুরতে আসলাম। প্রথম 10 দিন হচ্ছে গিয়ে পাঠক এবং ক্রেতার সংখ্যা বেশি ছিল, এবং পরের 10 দিন তাই একটু কমে এসেছে, এবং শেষের 10 দিন এসে বলতে গেলে ক্রেতার সংখ্যা খুবই কম। ছবিও তুলতো, ক্রেতারাও আসতো, ঘুরতেও আসতো, সবই হতো, কিন্তু এবার শুধু ঘোরার পাবলিকই বেশি। এ বছরের বই বেচা কেনা নিয়ে লেখক ও প্রকাশকদের মাঝেও মিলে মিশ্র প্রতিক্রিয়া। মেলার যে পরিবেশ আগের থেকে একটু বেড়েছে এবং মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করছে। এন্ট্রি এবং এক্সিটের জায়গাটাতে ঝামেলাটা কম, আর বইমেলার ভিতরের পরিবেশটা অনেক পরিচ্ছন্ন, স্টলগুলো গোছানো। পাঠকদেরকে আকর্ষণ করা যায় এইরকম কিছু করার জন্য আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আগামী বছর বইমেলা আরো প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা বইপ্রেমীদের। আমরা চাই যে শেষ দিন যাতে আমাদের খুব ভালো সেল হয়। সামনে আমরা এটাই আশা করি যে পাঠকরা আসবে এবং বেশি বেশি বই কিনবে। আগামী বইমেলাগুলোতে এই ধারা অব্যাহত থাকবে। বইমেলা এবারের চেয়ে আরো বেশি প্রাণবন্ত হবে বলে আশা রাখছি। মাসব্যাপী চলমান বইমেলার সমাপ্তি হতে চলেছে। পরন্ত বেলার বইমেলায় পাঠক, দর্শনার্থী কিংবা প্রকাশক সবার চোখে আনন্দের স্মৃতি। নতুন বাংলাদেশে প্রাণের বার্তা নিয়ে যে বইমেলা গোধূলি বেলায় এসেছে তার রেশ সমৃদ্ধ করবে বাঙালির শিল্প ও সংস্কৃতিকে, এমনটাই আশা সবার। মানজুমা আফরোজ নীলিমা, DBC নিউজ, অমর একুশে বইমেলা, ঢাকা। দ্বিতীয় মেয়াদে প্রথম মন্ত্রিসভা বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার 1 মাসেরও বেশি সময় পেরিয়েছে। ট্রাম্পের মনোনয়ন দেয়া বেশিরভাগ মন্ত্রী এরই মধ্যে অনুমোদন পেয়েছে কংগ্রেসেরও। এবার প্রথমবারের মতো মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পণ্য আমদানিতে শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন অর্থনীতিকে ভাঙতেই জোটটি গঠন করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। শিগগিরই ইউর ওপর শুল্কের ঘোষণা আসতে পারে। মূলত বিভিন্ন ধরনের যানবাহনের আমদানি নিয়ন্ত্রণে আরোপ করা হবে এসব শুল্ক। এছাড়া প্রস্তাবিত গোল্ড কার্ড ভিসা যুক্তরাষ্ট্রের ঋণ পরিশোধে সহায়তা করবে এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বিদেশি কর্মীরা আকৃষ্ট হবে বলে দাবি করেন ট্রাম্প। 2 সপ্তাহ পর থেকে এই ভিসা দেয়া শুরু হতে পারে বলে জানানো হয়। ইউক্রেনের বিরল খনিজ নিয়ে চুক্তির বিষয়ে আলোচনা করতে আগামী শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলেও নিশ্চিত করেন ট্রাম্প।
মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত ছিলেন সরকারি কর্মদক্ষতা বিভাগের প্রধান, ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং ধনকুবের ইলন মাস্কও। অপচয় এড়াতে কর্মী ছাঁটাই ও বাজেট হ্রাসের প্রস্তাব দেন তিনি। অন্যান্য দেশের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন প্রশাসনকে আরও আগ্রাসী হওয়ার প্রস্তাবও দেন তিনি। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। জানাবো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর খবর। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে না নেমেই শেষ হলো টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ পাকিস্তান ম্যাচ। ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল স্বপ্ন আগেই শেষ বাংলাদেশের। একইভাবে পাকিস্তানও হেরেছে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। শেষ 4 রেস থেকে ছিটকে গেছে তারও। তাই গ্রুপ পর্বে দুই দলের এই লড়াইটা ছিল শুধুই নিয়ম রক্ষার। ম্যাচ পরিত্যক্ত হয়, দুই দলের ঝুলিতে যুক্ত হয়েছে একটি করে পয়েন্ট। সেখানে রান রেটের হিসেবে এগিয়ে থাকায় 3 থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ করল শান্ত বাহিনী। খবর শেষ করব টিউলিপের রং ছড়ানোর গল্প নিয়ে। বসন্তে চীনের দক্ষিণ পূর্বাঞ্চল সেজেছে টিউলিপের রঙে। চংকিং প্রদেশের এগ্রিকালচার পার্ক জুড়ে মুগ্ধতা ছড়াচ্ছে বাহারি সব রঙের টিউলিপ। ফুটে ওঠা অজস্র টিউলিপ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরাও। যতদূর চোখ যায় শুধু টিউলিপ আর টিউলিপ, যেন সবুজ প্রান্তরে ফুলের রংধনু বিছিয়ে সবটুকু সৌন্দর্য প্রকাশ করেছে প্রকৃতি। বসন্তের মিষ্টি রোদে সৌন্দর্য মেলে ধরেছে টিউলিপ। চীনের দক্ষিণ পূর্বের চংকিং প্রদেশের ঝংজিয়ান কাউন্টির এগ্রিকালচার পার্কে প্রতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ফুটে নানা রঙের ও প্রজাতির টিউলিপ। সপ্তাহ 5 স্বল্প আয়ু নিয়ে এ ফুল বর্ণময় করে তোলে পুরো প্রকৃতি। পাহাড়ি এলাকায় অবস্থিত এই পার্কের চারিদিকে ছেয়ে আছে গোলাপি রঙের চেরি ফুলের গাছ। বড় বড় চেরি গাছের নিচে রয়েছে 1.5 ফুট উচ্চতার টিউলিপ গাছ, যা বাগানের সৌন্দর্যকে নিয়ে গেছে অনন্য মাত্রায়। লাল, নীল, সাদা, হলুদ, বেগুনি কিংবা গোলাপি প্রকৃতির সব রং যেন আছে এই টিউলিপ ফুলে। আর এ ফুলের অনিন্দ্য সৌন্দর্য দেখতে পার্কটিতে ভিড় করছেন শত শত দেশি বিদেশি পর্যটক। বিস্তৃত এই অঞ্চল জুড়ে টিউলিপ ছাড়াও ফুটেছে আরও হরেক রকমের ফুল। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।